একজন দাদাও হাত তুলছেন, তিনি কিছু বলতে চান। বলা বলতে পশ্চিমবঙ্গ সরকার যদি নিরোর মতো ঘুমিয়ে ঘুমিয়ে বাঁশি বাজায় আর অর্থটা পকেটে চলে আসে, তাহলে তো পশ্চিমবঙ্গের বাংলার কৃষ্টি কিন্তু আজকে সারা ভারতবর্ষের মধ্যে দেখা যাবে যে অবনতির জায়গায় যদি নিচের কোনো জায়গা থাকে সেটা বাংলা চলে গেছে। আপনি একজন এই রাজ্যের বাসিন্দা হয়ে বলছেন যে এই রাজ্যে দুর্নীতি হয়, যে আমাদের বাঙালিরা কোন জায়গায় গিয়ে পৌঁছেছি, আমরা বাঙালিরা কোন জায়গায়, এখানে নেতাজির বাংলা নয়, এটা রবি ঠাকুরের বাংলা নয়, এটা কিন্তু শাহজাহানের বাংলা, অনুব্রতর বাংলা। বেশ, এটা 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 সাধারণ মানুষের কথা ছিল, কোনো রাজনৈতিক নেতা উনি নন, এটা সাধারণ মানুষের কণ্ঠস্বর, যেটা আমরা সবসময় তুলে ধরি সেটাই তুলে ধরলাম। এখানে একজন আইনজীবী রয়েছেন। আচ্ছা দাদা, অনেক কিছু বোঝাচ্ছিলেন যে বাড়ির মধ্যে সব জায়গায় গ্যাপ থাকে না, সরকারি নিয়ম ইত্যাদি ইত্যাদি। আমি একটু আজকের আইনটা বুঝতে চাই যে ওই অঞ্চলে এরকম এইটুকুনিও গ্যাপ নেই এরকম ভাবে বাড়ি তৈরি করা যায়? ওই যে উনি বললেন না পশ্চিমবঙ্গ আইনের শাসন আছে, পশ্চিমবঙ্গের আইনটা কি জানেন? এখানে আইপিসি সিআরপিসি চলে না, এমপিসি চলে, মমতা পেনাল কোড। ওই মমতার আইন পশ্চিমবঙ্গে চলছে, সেই আইনে ওই 1 ফুটের পার্থক্য না দিয়ে বাড়ি তৈরি হয়। ওনার জানা নেই পৌর আইন বলে একটা আইন আছে, সেই আইনটা মেনে সব জায়গায় কাজ করতে হয়। কলকাতাতেও তাই নিয়ম, বড়নগরেও তাই নিয়ম, ব্যারাকপুরেও তাই নিয়ম, বনগাঁও সেই নিয়ম, উত্তরবঙ্গেও সেই নিয়ম। উনি এটা জানেন না। ফলে আজকে এই বেআইনি নির্মাণগুলো কেন হয়েছে? এই বেআইনি নির্মাণগুলো যারা করেছে তার সেই প্রমোটাররা তৃণমূলের নেতাদের ডান হাত বাদ। এই প্রমোটারদের থেকে থেকে স্কোয়ার ফিট ধরে ধরে টাকা খেয়েছে। মানে আপনি বলছেন স্কোয়ার ফিট ধরে ধরে টাকা খাওয়া হয়, এটা আপনি বলছেন? প্রতি স্কোয়ার ফিটে যেভাবে দাম বৃদ্ধি হচ্ছে, মানে অদ্ভুত ভাবে 4,000, 4,500, 7,000, 8,000 না জানি জায়গা বিশেষে দাম বাড়ে, তার মানে আপনি বলছেন ওখানে টাকা খাওয়া হয়, তাই জন্য একদম। আমি এবং আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই পৌরসভা এবং কাউন্সিলরের যে পরিমাণ টাকা খায় তার জন্য এই কলকাতা শহরে অন্তত 1,000 টাকা করে স্কোয়ার ফিট বেড়ে যাচ্ছে দাম, এবং শহরতলিতে গেলে 700 থেকে 800 টাকা করে স্কোয়ার ফিট দাম বৃদ্ধি পাচ্ছে শুধু এই তৃণমূলদের তোলাবাজির জন্য। এর ফল আজকে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। দাদা এই উত্তরটাকে আপনার কাছে নিয়ে নিই, তারপরে আমি দেখুন, এটার উত্তরই দেবেন, আমি কোনো অন্য গল্প শুনতে চাই না। আপনি এই কথাগুলো যুক্তি দিয়ে প্রমাণ দিতে পারবেন যে তৃণমূল তোলাবাজি করে? প্রমাণ দিতে পারবেন? যে বিল্ডিংটা পড়ে গেল এটাই তো প্রমাণ। তৃণমূলের সব কথা বলে না, গোটা শিক্ষা দপ্তর চলে, চৌধুরী শিক্ষা দপ্তর চলে, যা অন্যায় করে দুর্নীতি মন্ত্রী চলে, কথা বলো না, তোমরা মানুষের ক্ষমা চাও। 34 বছর স্নেহন, আমি একটা ছোট্ট বিষয় বুঝতে চাই। সুপ্রদীপ দা বলেছেন ভাই প্রমাণ দাও তৃণমূল টাকা খায়, এটা প্রমাণ দিতে হবে, নইলে এইসব ভুলভাল অভিযোগ করো না, পরিষ্কার বলে দিও। না না, এই একটু যারা এই দাদা কি বলছে, একটার পর একটা জেলে যাচ্ছে, বুঝতে পারছেন না যে কি হচ্ছে? প্রমাণ তো জেলের ভেতর, লকাপের ভেতরেই তো প্রমাণ, এর থেকে আর বেশি প্রমাণ কি আছে? একটা রাজ্যের গোটা শিক্ষা দপ্তর যখন জেলে, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। প্রাক্তন শিল্পমন্ত্রী জেলে, রেশন মন্ত্রী জেলে, সবাই জেলে, এরপর আর কি প্রমাণ লাগবে? আর কি প্রমাণ উনি চাইছেন? চাকরি দিতে পারেনি, শিক্ষা দিতে পারেনি, গোটা শিক্ষা দপ্তর জেলে, প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে খাদ্যমন্ত্রীরা জেলে, তারা যে কথা বলছে প্রমাণ, আর কি প্রমাণ? একটা সময় আমরা ফিরহাদ হাকিমকেও কাঁদতে কাঁদতে বলতে দেখেছিলাম তিনি মানুষের হয়ে কাজ করবেন, তারপরেই দেখলাম যে গার্ডেন রিচে বাড়ি ভেঙে পড়ে গেল, ঝুপড়িতে 11 জন মারা গেল। যাই হোক, গার্ডেন রিচে সিভিল ইঞ্জিনিয়ারিং এর একটা অনন্য নিদর্শন পেশ করেছে। তাজমহল যে শ্রমিকরা বানিয়েছিল, শাহজাহান তাদের হাত কেড়ে নিয়েছিল, আর এই প্রমোটারগুলো মানুষের প্রাণ কেড়ে নিল। তুমি একটা জিনিস ভাবো, আমরা এখানে যে আলোচনা করছি এতদিন ধরে, তার মেনলি হচ্ছে যে ইল্লিগাল ভাবে বিল্ডিং কনস্ট্রাকশন হয়েছে। শুধু ইল্লিগাল ভাবে বিল্ডিং কনস্ট্রাকশন হয়নি, ইল্লিগাল ভাবে বিল্ডিং এর পজিশন দেওয়া হয়েছে। যে মানুষগুলোকে ওই ঘরগুলো দেওয়া হয়েছে তাদের কিন্তু বৈধ কাগজপত্র নেই, রেজিস্ট্রেশন নেই, মিউটেশন নেই। সেই কারণে আজকে যখন পৌরসভা ভাঙতে যাচ্ছে, সেই তারা এসে বিক্ষোভ দেখাচ্ছে। আজকে যদি ওই বাড়ি ভাঙা হয় না, লোকাল তৃণমূল নেতাদের থেকে মানুষ টাকা ফেরত চাইবে, কারণ অবৈধভাবে তাদের পজিশন দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট আসছে শান্তন আসছে। তবে গার্ডেন রিচের একের পর এক আমরা ভয়াবহ ছবি দেখিয়েছি যে কিভাবে বিল্ডিং গুলো দাঁড়িয়ে রয়েছে, কোনোটা হেলে পড়েছে, কোনোটার মাঝখানে এইটুকুনিও গ্যাপ নেই। কিন্তু এই মুহূর্তে কি ছবি, সেরকমও কিছু ছবি ভাস্কর এই মুহূর্তে রয়েছে সেখানে। ভাস্কর, তোমার সঙ্গে দেখবো। ভাস্কর প্লিজ। একদমই সুজিতা, রিপাবলিক বাংলার দর্শকদের আমরা একটা অন্যতম স্থাপত্যের ছবি দেখাবো, যে স্থাপত্যটা রয়েছে গার্ডেন রিচে 470A পাহাড়পুর রোডে। আমার ভিডিও পিনাকি করবো, পিনাকি একবার ছবিটা দেখাও, তারপরে অবশ্যই এইদিকে ছবিটা দেখাও যে 470A আর 470B একই আবাসনের যে দুটি অংশের মধ্যবর্তী দূরত্ব কার্যত
মিলে গিয়েছে, একটা জায়গায় গিয়ে একটি জানলা অন্য জানলার সঙ্গে সম্পূর্ণ ওভারল্যাপ করে গিয়েছে। তবে শুধু এটাই শেষ নয়, শুধু স্থাপত্যের ছবি দেখালেই তো হলো না, একই সঙ্গে কলকাতা পুর সংস্থা এই স্থাপত্যকেও কিন্তু একটা তকমা দিয়েছে। সেই তকমাটা হচ্ছে সাবধান বিপজ্জনক বাড়ি, অর্থাৎ 470B যে অংশ, সেইখানে এই ধরনের একটি বোর্ড কিন্তু দিয়ে যাওয়া হয়েছে কলকাতা পুর সংস্থার তরফ থেকে, যেখানে লেখা রয়েছে সাবধান বিপজ্জনক বাড়ি কলকাতা পৌর সংস্থার নির্দেশ মোতাবেক। এটা গেল 470Bর ছবিটা। এবং 470A পাহাড়পুর রোডের যে আবাসনের যে অংশটা, সেই অংশের ছবিটা দেখাই। আমার ভিডিওনেস পিনাকিকে নিয়ে আমি একবার আসবো যে 470A কনিকালয় যে অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টের নিচে এখানে একটি বিজ্ঞপ্তি দিয়ে যাওয়া হয়েছে 26শে মে 2023 সালে কলকাতা পুর সংস্থার 15 নম্বর বোর্ড এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিল্ডিং ডিপার্টমেন্টে তিনি বিজ্ঞপ্তি দিয়েছেন, যেখানে বলা হয়েছে বিপজ্জনক অংশ ভেঙে ফেলতে হবে এবং এই বাড়ির যারা মালিক এবং যারা এই বাড়ির বাসিন্দা তাদেরকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে যে 470A পাহাড়পুর রোডের 133 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই যে বাড়ি, সেখানকার যে বিপজ্জনক অংশ, সেই বিপজ্জনক অংশ দ্রুততার সঙ্গে ভেঙে ফেলতে হবে। কিন্তু প্রশ্ন অন্য জায়গায় সৃজিতা, এই স্থাপত্য এখনও অবধি টিকে রয়েছে। কলকাতা পুর সংস্থার তরফ থেকে বাড়ির একটি অংশে বিপজ্জনক বাড়ির তকমা লাগিয়ে একটি বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে, বাড়ির বিপজ্জনক অংশ ভেঙে ফেলার নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু এই বাড়ির যে স্থাপত্য, সেই স্থাপত্য এখনও অবধি অটুট। দেখো, একটু দেখাবার চেষ্টা করি আবাসনের যে দুটি অংশ, অর্থাৎ 470A 470B, এই মধ্যবর্তী যে দূরত্ব কার্যত আমার 2 হাতের সমান। এবং ঠিক ওপরের দিকে তাকালে দেখতে পাবে, আমার ভিডিও পিনাকি বলে পিনাকি একবার ওপরের দিকটা দেখাও, ওপরের দিকে দূরত্ব 2 হাত তো অনেকটা দূরের কথা, 2 আঙুল পর্যন্ত নেই। আর এখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে শুধুমাত্র বিজ্ঞপ্তি বা বিপজ্জনক বাড়ির তকমা সেটে দিয়েই কলকাতা পুর সংস্থা কি দায় এড়াতে পারবে? যে প্রমোটার এই বিল্ডিং তৈরি করেছেন, এই আবাসন তৈরি করেছেন, তার বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে কলকাতা পুর সংস্থা? এবং 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 প্রায় 1 বছরের কাছাকাছি সময় ধরে বিজ্ঞপ্তি দেওয়া হলেও তারপরে এখনো অবধি বাড়ির অংশ হেলে রয়েছে, দূরত্ব একেবারে। আমার একটা প্রশ্ন রয়েছে, তুমি যদি শুনতে পাও, যে বিল্ডিংটি ভাঙা হয়েছে, যে বিল্ডিংটি আজকে ভাঙা হচ্ছে, অনেকে বিক্ষোভ দেখাচ্ছেন, যে বিল্ডিংটি ভাঙা হচ্ছে সেই বিল্ডিং এর জন্য কোনো নোটিশ এসেছিল কি? দেখো, যে বিল্ডিংটি আজকে ভাঙা হয়েছে, অন্তত কলকাতা পুর সংস্থা দাবি করছেন তারা সেখানে নোটিশ দিয়েছিলেন, যদিও স্থানীয়রা তারা আবার অবশ্য পাল্টা দাবি করছেন সেক্ষেত্রে যে তলটি ভাঙা হয়েছে সেই তলটি ভাঙার জন্য কোনো নোটিশ কলকাতা পুর সংস্থার তরফ থেকে দেওয়া হয়নি। কিন্তু প্রশ্ন বারবার একটাই সৃজিতা, যে নোটিশ দেওয়া হোক বা না হোক, কলকাতা পুর সংস্থা বাস্তবে কি পদক্ষেপ নিয়েছে এই ধরনের বাড়ি যেগুলো হেলে পড়েছে, যেগুলো কার্যত একটির সঙ্গে আরেকটি সম্পূর্ণ লেগে গিয়েছে, সেই বাড়িগুলির যারা বাসিন্দা তাদেরকে নিরাপদ রাখার জন্য? এই প্রশ্নটা কিন্তু সবথেকে বড় সৃজিতা, যে শুধুমাত্র নোটিশ দিলেই কি কলকাতা পুর সংস্থা তার দায় এড়িয়ে যেতে পারে, নাকি পদক্ষেপ, সেই পদক্ষেপটা যেটা খুব প্রয়োজনীয় সেটা কবে হবে, সেই প্রশ্নের উত্তরও কিন্তু গোটা বাংলার মানুষ খুঁজছেন সৃজিতা।